সুপ্রিয় শিক্ষার্থীরা, রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি অনুতোষ কুমার প্রামাণিক, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আমরা একটি নতুন অধ্যায়টি হচ্ছে আমাদের 6 এবং এই অধ্যায়টার নাম হলো আর্থিক বিবরণী বিশ্লেষণ। সেই অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এরপরে আরও বেশ কয়েকটি ক্লাস এই চ্যাপ্টারের উপরে আমরা করব। ঠিক আছে শিক্ষার্থীরা, বেশ অনেক দিন হয়ে গেল আমি তোমাদের সাথে নেই, অন্য স্যার ছিলেন তোমাদের সঙ্গে। তো আজকের ক্লাসে সরাসরি আমরা পাঠে চলে যাই। দেখো, আর্থিক বিবরণী বিশ্লেষণ। তো এর আগে জানা দরকার আসলে যে আর্থিক বিবরণী বিশ্লেষণে কেন আমরা আলোচনায় আসছি। তোমরা ইতোমধ্যে চ্যাপ্টার 5-এ আর্থিক বিবরণী প্রস্তুতকরণ এই অধ্যায়টা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো এই আর্থিক বিবরণী যেহেতু প্রস্তুত করা শেষ হয়ে গেছে, তাই আমরা এই আর্থিক বিবরণীর কিন্তু চুলচেরা বিশ্লেষণ করব। অর্থাৎ কিভাবে একজন বাইরের পক্ষ বা অভ্যন্তরীণ পক্ষ, আমরা জানি যে হিসাব বিজ্ঞান তথ্যের দুই ধরনের ব্যবহারকারী রয়েছে, একটি হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং আরেকটি হলো বাহ্যিক ব্যবহারকারী। এই দুইটি পক্ষই কিভাবে এই আর্থিক বিবরণী বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে সেই বিষয়টা কিন্তু আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো আজকে ক্লাসের শিখন ফল হলো যে আমরা আর্থিক বিবরণী সমূহ কি কি। তোমরা যদিও পঞ্চম চ্যাপ্টারে আমরা দেখেছি যে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আবার উদ্বৃত্ত পত্র বা ব্যালেন্স শিট, এইগুলো কিন্তু আমরা প্রস্তুত করা শিখেছি। তো সেই ক্ষেত্রে আজকেও আমরা দেখব যে আসলে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস যেটা রয়েছে, সেই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসে কি কি ধরনের আর্থিক বিবরণীর কথা বলা হয়েছে এবং সেই বিবরণীগুলো কেন প্রস্তুত করা হয়, তাদের প্রস্তুত করার উদ্দেশ্যগুলো কি কি, এটা তোমরা বলতে পারবে। তারপরে আমাদের চ্যাপ্টারের যে বেসিক শিরোনাম, সেটি হলো আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই আর্থিক বিবরণী বিশ্লেষণ কি, এটা কেন করা হয়, কিভাবে করা হয়, এগুলো আমরা আজকে শিখব। তারপরে আমরা এই আর্থিক বিবরণী বিশ্লেষণের একটা কৌশল বা উপায় হচ্ছে অনুপাত বিশ্লেষণ। সেই বিভিন্ন প্রকার অনুপাত বা রেশিও কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা আজকের ক্লাসে দেখব শিক্ষার্থীরা। তো দেখো, আমরা শুরুতে একটু বলে নিই, সেটি হচ্ছে যে আমরা জানি যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্যই কিন্তু সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা, সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা। ওকে, তো এছাড়া মনে রাখবে একটি কথা, সেটা হচ্ছে যে এই আধুনিক হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ দুটি ধাপ, সেটি হচ্ছে একটা আর্থিক বিবরণী প্রস্তুত করা এবং আরেকটি হচ্ছে এই আর্থিক বিবরণীর ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা। মনে রাখবে তোমরা সবসময় যে এই আর্থিক বিবরণী কে আমরা সবসময় ফিনান্সিয়াল স্টেটমেন্টস আর কল দ্য মিরর অফ দ্য বিজনেস। অর্থাৎ এই আর্থিক বিবরণী সমূহকে কিন্তু একটা প্রতিষ্ঠানের আমরা কি বলতে পারি, আয়না স্বরূপ। অর্থাৎ প্রতিষ্ঠানের কি কি হচ্ছে বা কোথায় কি হচ্ছে, এভরিথিং কিন্তু আমরা দেখতে পাই আমরা আর্থিক বিবরণীর দিকে তাকালেই। একটা কথা সবসময় মনে রাখবে যে আর্থিক বিবরণী বলতে আমরা অনেক সময় বলে থাকি যে এটা উদ্বৃত্তপত্র, অ্যাকচুয়ালি সেটা নয়। আর্থিক বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী এই দুটো কিন্তু আলাদা জিনিস। আর্থিক বিবরণী মানে মনে রাখবে যে এখানে বেশ কয়েকটি বিবরণীর সম্মিলিত একটা রূপ। দেখো, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বা আন্তর্জাতিক যে হিসাব মান রয়েছে, সেইটা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই তাদের আর্থিক বিবরণীটা প্রস্তুত করতে হয়। ঠিক আছে, মনে রাখবে যে যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি যারা আছে, যেগুলো আছে, তাদের কিন্তু সবসময় এই আর্থিক বিবরণী প্রস্তুত করাটা বাধ্যতামূলক। আর বাংলাদেশে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড বা IASB কর্তৃক প্রকাশিত ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস 1/2007 সালে যখন গৃহীত হয়েছে, তারপর থেকেই এর প্যারা 8 অনুযায়ী কিন্তু আমাদের আর্থিক বিবরণীটা প্রস্তুত করা হয়ে থাকে। শিক্ষার্থীরা দেখো, আমি এখানে বেশ কয়েকটি MCQ টাইপের প্রশ্ন আসার মতো প্রশ্ন দিয়ে দিয়েছি যে IASB কত সালে বাংলাদেশে এই IAS-টা গৃহীত হয়েছে, 2007 সালে। আর আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করা হয় এই IAS এর 8 নম্বর প্যারা অনুযায়ী। আর মনে রাখবে এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস 1-এ বর্ণিত অনুযায়ী আমাদের এখানে বেশ কয়েকটি আর্থিক বিবরণী রয়েছে। তার মধ্যে 1 নম্বর আছে আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, উদ্বৃত্ত পত্র, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক বিবরণী সমূহের টিকা এবং আর্থিক বিবরণী বিশ্লেষণ। মনে রাখবে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস 9 এবং 10-এ
এগুলো ছাড়াও আরো কিছু বিবরণী আছে, যেমন মূল্য সংযোজন বিবরণী কিংবা এনভায়রনমেন্টাল ফ্যাক্টগুলো কিন্তু আমাদের এই IAS 1 এ বর্ণিত রয়েছে। তো মেইনলি বেসিক্যালি আমরা কিন্তু মনে রাখবে যে এই বিবরণীগুলোই কিন্তু আমরা একটা প্রতিষ্ঠানে সাধারণত সম্পাদন করে থাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বিবরণীগুলো অর্থাৎ কোন বিবরণীর কি ধরনের কাজ, কোন বিবরণী কি ধরনের তথ্য আদান প্রদান করে থাকে সেটা আমরা এখন দেখব। শিক্ষার্থীরা দেখো, আমি এই টেবিলের বাম পাশে রেখেছি আর্থিক বিবরণী সমূহ, যেখানে একটু আগে আমি বলেছি যে আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, উদ্বৃত্তপত্র, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক বিবরণী বিশ্লেষণ, টিকা এবং মূল্য সংযোজন বিবরণী। আর এই বিবরণীগুলো কেন প্রস্তুত করা হয়, কোন বিবরণী কিভাবে এবং কেন প্রস্তুত করা হয় সেটা কিন্তু আমরা লিখেছি। মনে রাখবে যে আয় বিবরণী সবসময় একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করে। আমি আবারও বলছি, আয় বিবরণীর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানা যায়। আর আর্থিক ফলাফল মানেই বুঝতে হবে যে এখানে নিট আয় বা নিট ক্ষতি নির্ধারণ করা হয়। সো একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ধারণ করা হয় আয় বিবরণীর মাধ্যমে, এবং এর মাধ্যমে জানা যায় একটি প্রতিষ্ঠানের নিট আয় বা নিট ক্ষতির পরিমাণ। ওকে, এরপরে দেখো মালিকানা সত্ত্ব বিবরণী। মনে রাখবে মালিকানা সত্ত্ব মানে এখানে মূলধন মালিকের সত্ত্ব কারবারের ওপর। এই মালিকানা সত্ত্ব বছরের শুরুতে যা ছিল সারা বছরে কিভাবে পরিবর্তন হয়েছে এর হ্রাস বৃদ্ধি নির্ণয় করা যায় কিন্তু আমাদের মালিকানা সত্ত্ব বিবরণীর মাধ্যমে। মনে রাখবে যে একটি প্রতিষ্ঠানের যে আলটিমেট গোল ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এই ওয়েলথটাও কিন্তু আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী বা আমাদের যে নিট লাভ হয়, মুনাফা সর্বোচ্চকরণ হয়, সেই মুনাফা কিন্তু আমাদের এই মালিকানা সত্ত্ব বিবরণীতে গিয়ে যোগ হয়ে যায়। সো একটা প্রতিষ্ঠানের মালিকের বা মালিকানা সত্ত্ব কিভাবে হ্রাস বা বৃদ্ধি পাচ্ছে এটা আমরা নির্ধারণ করি সাধারণত মালিকানা সত্ত্ব বিবরণীর মাধ্যমে। তারপরে দেখো বলেছে উদ্বৃত্তপত্র, বা এটাকে আমরা বলে থাকি কি আর্থিক অবস্থা বিবরণী। মনে রাখবে একটি প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটার সংমিশ্রিত উপায় বা পদ্ধতি হলো আমাদের উদ্বৃত্তপত্র। আর এই উদ্বৃত্তপত্র একটি প্রতিষ্ঠানের সবসময় আর্থিক অবস্থা নির্ণয় করে। আবারও বলছি যে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয় করা হয় উদ্বৃত্তপত্র। আর্থিক অবস্থা মানে কিন্তু বুঝতে হবে সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্ব। আর এই সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্ব নিয়েই কিন্তু আমাদের উদ্বৃত্তপত্র তৈরি করা হয়। আর আর্থিক ফলাফল নির্ণয় করা হয়, আমি আবারও বলছি, আর্থিক ফলাফল নির্ণয় করা হয় আয় বিবরণীর মাধ্যমে। শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নে অনেকবারই আসে বা এসেছে ভর্তি পরীক্ষা এবং এমসিকিউ প্রশ্নে যে একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ধারণ করা হয় কোন বিবরণীতে, আর একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ধারণ করা হয় কোন বিবরণীতে। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। এরপরে দেখো নগদ প্রবাহ বিবরণী কেন তৈরি করা হয়। মনে রাখবে যে বিভিন্ন খাত থেকে নগদ টাকা কত টাকা আসে এবং কত টাকা যায়। অর্থাৎ আমরা জানি যে নগদ প্রবাহ হয় মূলত তিনটি খাত থেকে। একটি হচ্ছে পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রবাহ, তারপর বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ এবং আমাদের অর্থায়ন কার্যাবলী থেকে নগদ প্রবাহ। সো কোন নগদ প্রবাহ থেকে কি পরিমাণ টাকা আসছে এবং বছর শেষে সমাপনী নগদ অর্থ কত এখন হাতে আছে, এই সবগুলো কিন্তু আমরা জানতে পারি নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে। তারপরে দেখো এই বিবরণী সমূহ তৈরি করার পরে আমাদেরকে আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয়। আর এই বিশ্লেষণটা করার কারণই হচ্ছে মনে রাখবে তুলনামূলক আলোচনা বা তুলনামূলক বিশ্লেষণের জন্য। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের বিভিন্ন বছরের মধ্যে হয় আমরা তুলনা করব, অথবা সমজাতীয় প্রতিষ্ঠানের মধ্যে আমরা কি করব, সেই তথ্যগুলো বিশ্লেষণ করব যে কোন প্রতিষ্ঠানের আয়, ব্যয়, সম্পত্তি বা দায়, মালিকানা সত্ত্ব এগুলো কেমন, এটা তুলনা করার জন্য আমরা আর্থিক বিবরণীটা প্রস্তুত করে থাকি এবং এই আর্থিক বিবরণীটা বিশ্লেষণ করে থাকি। এবং মনে রাখবে এই আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে কিন্তু একটি প্রতিষ্ঠান তাদের বিভিন্ন ধরনের ব্যবস্থাপকীয় বা বাইরের যে কোনো পক্ষ তাদের বিনিয়োগ সিদ্ধান্ত বা ঋণ প্রদান বা গ্রহণের সিদ্ধান্তগুলো নিয়ে থাকে কিসের মাধ্যমে, এই আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে। এরপরে দেখো টিকা সমূহ বলেছে যে যে সমস্ত আইটেম বা যে সমস্ত দফাগুলো আমাদের আর্থিক বিবরণীতে যায় না বা উদ্বৃত্ত পত্রে যায় না, সেই দফাগুলোকে আমাদের উদ্বৃত্ত পত্রের নিচে এসে টিকা আকারে দেখানো হয়। কেন আমরা এখানে টিকা আকারে দেখাবো, এর কারণ হচ্ছে প্রতিবেদন সমূহ অনুধাবনে সহায়তা করা। মনে রাখবে কিছু অফ ব্যালেন্স শিট আইটেম রয়েছে, কিছু অফ ব্যালেন্স শিট আইটেম যেগুলো ব্যালেন্স শিটে যায় না, যেমন সম্ভাব্য দায়, এই ধরনের কিছু আইটেম আছে যেগুলো সাধারণত উদ্বৃত্ত পত্রের নিচে টিকা আকারে প্রদান করা হয়। এবং এর মাধ্যমে যারা একটি প্রতিষ্ঠানের ইনভেস্টর রয়েছে বা ক্রেডিটর রয়েছে তারা কিন্তু সবসময় এই টিকাগুলো থেকেই প্রতিষ্ঠানের আলটিমেট বা অ্যাকচুয়াল অবস্থা কিন্তু এই টিকা সমূহ দেখেই বুঝতে পারে।
ঠিক আছে। তারপরে দেখো ফাইনালি বলেছি যে মূল্য সংযোজন বিবরণী, এটা সবসময় মনে রাখবে যে সম্পত্তি ও দেনাসমূহের সংযোজিত মূল্য সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষকে ধারণা প্রদান করে। তো শিক্ষার্থীরা মনে রাখবে যে এই বিবরণীগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। কিসের জন্য? বেসিক্যালি আয় বিবরণী এবং উদ্বৃত্ত পত্র, এই দুটো জিনিস কিন্তু পরীক্ষায় আসে, যে একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয়ের বিবরণীটা হচ্ছে আমাদের আয় বিবরণী, আর আর্থিক অবস্থা নির্ণয়ের বিবরণীটা হচ্ছে আমাদের উদ্বৃত্ত পত্র। এটি হচ্ছে আমাদের আর্থিক বিবরণী সমূহ কি এবং কি এবং এটি কেন তৈরি করা হয়, এটা আমরা দেখলাম। এরপরে শিক্ষার্থীরা দেখো, আমাদের বারবার বলছি এবং আমাদের আজকের চ্যাপ্টারও, যে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আসলে এই আর্থিক বিবরণী বিশ্লেষণটা কেন দরকার? এটার কি অ্যাকচুয়ালি কোনো দরকার? অবশ্যই আছে। মানে এটা দরকার যদি না থাকতো তাহলে তো আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ করতাম না। তো মনে রাখবে শিক্ষার্থীরা যে একটু আগে বলেছি যে হিসাব বিজ্ঞান তথ্যের বা হিসাব তথ্যের ব্যবহারকারী হলো দুই ধরনের। একটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, যার মধ্যে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপকগণ থাকে, আর আরেকটি পক্ষ হলো বহিস্থ বা বাহ্যিক পক্ষ, যার মধ্যে একটি প্রতিষ্ঠানের দেনাদার, পাওনাদার, ঋণদাতা, বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, এরা কিন্তু সবাই থাকে বাহ্যিক পক্ষের মধ্যে। তো এখানে মনে রাখবে যে এই আর্থিক বিবরণ বিশ্লেষণ করা এক একজনের কাছে এক এক রকম গুরুত্ব। ঠিক আছে, যেমন আমি এখানে পয়েন্টগুলো রেখেছি। দেখো, ব্যবসায়ের বাজেট এবং পরিকল্পনা প্রণয়ন। মনে রাখবে যে আর্থিক বিবরণী বিশ্লেষণ সবসময় একটি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তাই একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণভাবে তাদের বিভিন্ন প্রকারের বিক্রয় বাজেট, উৎপাদন বাজেট, ক্যাশ বাজেট, এই ধরনের বাজেট এবং পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কিন্তু আমাদের আর্থিক বিবরণীটা প্রস্তুত করতে হয়। আর্থিক বিবরণী যদি আমরা সরাসরি যথাযথভাবে বিশ্লেষণ না করি, তাহলে কিন্তু আমরা যথাযথভাবে এই ব্যবসায়ের বাজেট বা বিভিন্ন ধরনের পরিকল্পনা কিন্তু আমরা সম্পাদন করতে পারবো না। এছাড়াও দেখো বলেছে যে প্রতিষ্ঠানের চলতি ও দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা নির্ণয়, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের যে তাদের সক্ষমতা, কিসের সক্ষমতা? চলতি দায় নির্বাহ করার অথবা দীর্ঘমেয়াদী দায় নির্বাহ করার ক্ষমতা আছে কিনা, এটা কিন্তু এই আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে এটা জানা যায়। এরপরে দেখা বলেছে যে ঋণদাতাদের সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ করে বা ঋণ প্রদান করে থাকে, তারা কিন্তু সবসময় দেখতে চায় যে এই প্রতিষ্ঠানের সম্পত্তি কতটুকু আছে, এই প্রতিষ্ঠানের দায় কতটুকু আছে, সম্পত্তির তুলনায় দায় বেশি আছে না কম আছে। যদি সম্পত্তির তুলনায় দায়টা বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে ঋণ দেওয়া বা বিনিয়োগ করা যুক্তিসঙ্গত হবে না, এবং সেখানে কি হবে? একটা আর্থিক ঝুঁকির সৃষ্টি হবে। সো এই আর্থিক বিবরণীটা বিশ্লেষণ করে কিন্তু ঋণদাতাগণ, বিনিয়োগকারীগণ তারা কিন্তু সিদ্ধান্ত নেয় আসলে এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করা যাবে কিনা বা ঋণ প্রদান করা যাবে কিনা। তারপরে দেখো বলেছে লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ। আমরা জানি যে একটি প্রতিষ্ঠানের সাধারণ শেয়ার হোল্ডার, অগ্রাধিকার শেয়ার হোল্ডার, ইনারা বা বিভিন্ন পর্যায়ের শেয়ার হোল্ডাররা কিন্তু সাধারণত লভ্যাংশের জন্যই প্রতিষ্ঠানে শেয়ারটা ক্রয় করে থাকে। সো যে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতাটা বেশি, দায় কম, সেই প্রতিষ্ঠানের লভ্যাংশ প্রদানের ক্ষমতাও বেশি হবে, এটাই স্বাভাবিক। সো সেই শেয়ার হোল্ডাররাও কিন্তু শেয়ারটা ক্রয় বা বিক্রয় করে থাকে প্রতিষ্ঠানের লভ্যাংশ ঠিক মতো দিচ্ছে কিনা, আগের বছরে কি হারে দিয়েছে, এবছরে কিভাবে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের গ্রোথ তারা দেখে। ঠিক আছে, প্রবৃদ্ধি দেখে আসলে আগের বছরের তুলনায় এই বছরে একটি প্রতিষ্ঠানের গ্রোথ বেশি হয়েছে কিনা, কিংবা কম হলে কিন্তু সেখানে সেই প্রতিষ্ঠানের শেয়ারটা আর কেউ কিনতে চায় না। তো এই বিষয়গুলো কিন্তু শিক্ষার্থীরা এই লভ্যাংশ নির্ধারণের ক্ষেত্রে কিন্তু আমাদের আর্থিক বিবরণীটা বিশ্লেষণ করা খুবই দরকার। তারপরে দেখো খুবই সিম্পল যে কর নির্ধারণ এবং সরকারের বিভিন্ন নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য কিন্তু একটি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীটা বিশ্লেষণ করা দরকার। তো যাই হোক, এগুলো আমি এই জন্যই দিয়েছি যে মনে রাখবে যে আমরা জানি যে ভর্তি পরীক্ষার সময় অর্থাৎ ভার্সিটিতে ভর্তি পরীক্ষার সময় একটি লিখিত অংশ আছে। সেই লিখিত অংশে যদি কোনো কারণে আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা উদ্দেশ্য এসে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই পয়েন্টগুলো লিখে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলে হয়ে যাবে। এছাড়াও এমসিকিউ হিসেবে আসতে পারে কি, যে নিচের কোনটি আর্থিক বিবরণী বিশ্লেষণের গুরুত্ব নয় বা প্রয়োজনীয়তা নাই, তখন দেখা যাবে যে এই পয়েন্টগুলোর সাথে আর একটা অন্য একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, সেটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তো এরপরে আমরা যেটা যাব সেটি হলো মূল আলোচনায়, সেটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রকারভেদ। অর্থাৎ একটি প্রতিষ্ঠান তার আর্থিক বিবরণীটা কিভাবে বা এটা কি কি উপায়ে বা কে কে বিশ্লেষণ করতে পারে। নাম্বার 1 বলেছে এখানে, দেখো অভ্যন্তরীণ বিশ্লেষণ আর একটি হলো বাহ্যিক বিশ্লেষণ। মনে রাখবে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকগণ তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ, অভ্যন্তরীণ দক্ষতা যাচাই বা মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করার জন্য
তারা আর্থিক বিবরণীটা নিয়ে যে প্রতিবেদন প্রস্তুত করে থাকে সেটাকে সাধারণত বলা হয় অভ্যন্তরীণ বিশ্লেষণ। এটা উইদিন দ্য অর্গানাইজেশন অর্থাৎ প্রতিষ্ঠানের ভেতরের বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপকগণ, চেয়ারম্যান, এমডি ইনারাই কিন্তু এই বিশ্লেষণটা সাধারণত করে থাকে তাদের নিজস্ব প্রতিষ্ঠানের ভালোর জন্য, নিজস্ব প্রতিষ্ঠানের দক্ষতা, মুনাফা অর্জন ক্ষমতা ইত্যাদি চিহ্নিত করবার জন্য। তো শিক্ষার্থীরা এরপর বলেছি দেখো বাহ্যিক বিশ্লেষণ, যখন একটি আর্থিক বিবরণী বাইরের কোনো পক্ষ বিশ্লেষণ করবে, যেমন ঋণদাতাগণ বিশ্লেষণ করবে, অথবা একটি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী অন্য আর একটি প্রতিষ্ঠান বিশ্লেষণ করতে পারে, কিংবা ঋণদাতাগণ বিশ্লেষণ করবে, কিংবা কোনো ব্যাংক বা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান যখন বিশ্লেষণ করবে তখন সেই ধরনের বিশ্লেষণকে আমরা বলে থাকি বাহ্যিক বিশ্লেষণ। মেইনলি মনে রাখবে যে অভ্যন্তরীণ বিশ্লেষণটা একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পক্ষের জন্য, আর বাহ্যিক বিশ্লেষণটা একটি প্রতিষ্ঠানের বাইরের পক্ষের জন্য হয়ে থাকে। এরপরে বলেছি দেখো আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল সমূহ, অর্থাৎ কি কি উপায়ে তুমি এই আর্থিক বিবরণীটা বিশ্লেষণ করতে পারো। হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস, কৌশলগুলো কি কি, হাতিয়ারগুলো কি কি। আমি এখানে দেখো তিনটি কৌশলের কথা বলেছি। একটি হলো আনুভূমিক বিশ্লেষণ, একটি আনুভূমিক বিশ্লেষণ দেখো। তো এই আনুভূমিক বিশ্লেষণের ইংরেজি হচ্ছে হরিজন্টাল অ্যানালাইসিস। একটু খেয়াল করে দেখো, হরিজন্টাল অ্যানালাইসিস, আর একটি হচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিস, আর ফাইনালি দেখো আমরা বলেছি রেশিও অ্যানালাইসিস বা অনুপাত বিশ্লেষণ। শিক্ষার্থীরা আমি আবারও বলছি, একটি আর্থিক বিবরণী আমরা বিশ্লেষণ করতে পারি তিনটি উপায়ে। একটি হলো আনুভূমিক বিশ্লেষণ, আনুভূমিক মানে কিন্তু এইটা, হরিজন্টাল হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে হরিজন্টাল। আর আরেকটা কি উপায়ে দেখো, একটা ভার্টিক্যাল উপায়, ভার্টিক্যাল মানে কি উপরে নিচ, উলম্ব পদ্ধতি, ঠিক আছে। আর রেশিও মানেই তোমরা মনে রাখবে যে এরকম একটা চিহ্ন থাকে, ইস্টু বলি আমরা সাধারণত অঙ্ক করার ক্ষেত্রে আমরা ইস্টু মানে কথাটা অনেকবার শিখেছি। অথবা এই রেশিওটা আবার কি হতে পারে, পার্সেন্টেজে হতে পারে, অথবা এটা কি হতে পারে বার, অথবা এটা গুণ হতে পারে। এটা হচ্ছে আমাদের রেশিও অ্যানালাইসিস, এটা হরিজন্টাল অ্যানালাইসিস, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিস। কিন্তু একটি প্রতিষ্ঠানে কি এরকম চিহ্ন থাকবে যে আসলে এটা সরাসরি একটা হরিজন্টালি যাচ্ছে, এরকম কোনো রেখা থাকবে, বা এরকম উলম্ব কোনো লম্ব কোনো চিহ্ন থাকবে? এগুলো তো থাকবে না, ঠিক আছে। তো কি জিনিসটা দেখো ভালো করে শিক্ষার্থীরা, এখানে আমি প্রথমে হরিজন্টাল অ্যানালাইসিস সম্পর্কে একটু বলে রাখি। দেখো হরিজন্টাল অ্যানালাইসিসটা হচ্ছে যে পাশাপাশি বিশ্লেষণ করব। পাশাপাশি বিশ্লেষণ করব কি করে, একটি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর কয়েকটি বছরের মধ্যে যখন আমরা তুলনা করব তখন সেটাকে আমরা বলে থাকি কি হরিজন্টাল অ্যানালাইসিস, ঠিক আছে। অ্যাজ ফর এক্সাম্পল দেখো ভালো করে খেয়াল করে দেখো, যে মনে করো আমাদের একটি প্রতিষ্ঠান আছে গ্রামীণ ফোন লিমিটেড, ঠিক আছে। গ্রামীণ ফোন লিমিটেডের 2018 সালের তথ্য দেওয়া আছে আর 2019 সালের তথ্য দেওয়া আছে। 2018 সালের তথ্য দেওয়া আছে, 2019 সালের তথ্য দেওয়া আছে। এখন মনে করো 2018 সালের সম্পদ ছিল মনে করো 2 লক্ষ টাকা, ঠিক আছে, আর 2019 সালে এটা হয়ে গেছে কত, 3 লক্ষ টাকা। তাহলে হরিজন্টাল অ্যানালাইসিস যদি করি তাহলে অ্যাকচুয়ালি দেখো তো 2018 সালের তুলনায় 2019 সালে 1 লক্ষ টাকা সম্পদ কি হয়েছে, বেশি হয়েছে, ঠিক আছে। কি হয়েছে, সম্পদটা বেশি হয়েছে। তাহলে আমি যদি এটাকে ভিত্তি বছর ধরি, অর্থাৎ 2018 সালকে যদি ভিত্তি বছর ধরি, তাহলে 2018 সালের ভিত্তিতে 2019 সালে কতটুকু বেড়েছে খেয়াল করো। তাহলে আমি যদি বাড়াটা একটু খেয়াল করি তাহলে এরকম হয়, 3 লক্ষ মাইনাস আগের বছরে ভিত্তি বছরে ছিল আমাদের কত, 2 লক্ষ, ডিভাইডেড বাই আমাদের ভিত্তি বছর কত, 3 লক্ষ। এটা যদি 100 তে গুণ করে দাও তাহলে আমাদের এই ট্রেন্ড বা এই হ্রাস বৃদ্ধিটা কিন্তু আমরা পেতে পারি। তো দেখো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে 1 লক্ষ, এখানে হবে 3 লক্ষ, এখানে 100, 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5। এখন দেখো এই প্রতিষ্ঠানটির কি হয়েছে, 33.33%। এদের কি হয়েছে, তাদের সম্পদটা কি হয়েছে, গ্রোথ হয়েছে, প্রবৃদ্ধি হয়েছে। অর্থাৎ এই 2018 সালের তুলনায় 2019 সালে তাদের 33.33% কি হয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে। তো এটি হচ্ছে হরিজন্টাল অ্যানালাইসিস। দেখো এই বছরগুলো কি এইভাবে আছে না, এইভাবে আছে। সো কয়েকটি বছরের মধ্যে যখন আমরা তুলনা করব তখন সেটাকে বলি কি আমরা হরিজন্টাল অ্যানালাইসিস বা আনুভূমিক
বিশ্লেষণ। আমি আবারও বলছি, হরিজন্টাল অ্যানালাইসিসের সূত্রটা হচ্ছে, মনে রাখবে যে একটা বছর ভিত্তি থাকবে, সেই বছরটাই যেখানে ভিত্তি হয়ে গেল, আর এই ভিত্তি বছরের তুলনায় চলতি বছরে কতটুকু বেড়েছে বা কমেছে। দেখো এখানে যেহেতু বেড়েছে, তাহলে কত লক্ষ টাকা বেড়েছে? 1 লক্ষ টাকা বেড়েছে। 3 লক্ষ থেকে 2 লক্ষ মাইনাস করলে 1 লক্ষ টাকা বেড়েছে। তাহলে আগের বছরের তুলনায় এই বছরে আসলে অ্যাকচুয়ালি কত বেড়েছে? বেড়েছে কত? 33.33%। ওকে, অর্থাৎ সম্পদ আগের বছরের তুলনায় এই বছরে 33.33% বেড়েছে। এটি হচ্ছে আমাদের কি আনুভূমিক বিশ্লেষণ। এরপরে দেখো, যদি উলম্ব, আমি আবারও বলছি যে আনুভূমিক বিশ্লেষণ সবসময় কয়েকটি বছরের মধ্যে হবে। যেমন 2018, 19, 2020 সালে যদি আবার হয়, তখন সেটারও কিন্তু আমরা একটা গ্রোথ বা একটা হ্রাস বা বৃদ্ধি, এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তো এখন দেখো, আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিসে যদি যাই বা উলম্ব বা খাড়াখাড়ি বিশ্লেষণে যদি যাই, তাহলে কি হয় দেখো। মনে করো যে 2018 সালে এই গ্রামীণফোন লিমিটেডের সেলস বা বিক্রয় ছিল মনে করো 10,000 টাকা। ঠিক আছে, 2018 সালে গ্রামীণফোনের বিক্রয় ছিল 10,000 টাকা। আমরা জানি বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বা কস্ট অফ গুডস সোল্ড, এটা বিক্রিত পণ্যের ব্যয় যদি মাইনাস করে দেই, মনে করো বিক্রিত পণ্যের ব্যয় 5,000, এটাকে যদি মাইনাস করে দেই, তাহলে আমাদের গ্রস প্রফিট হয় কত? আমাদের 5,000 টাকা। এখন খেয়াল করে দেখো, যখন একটি প্রতিষ্ঠানের একটি আর্থিক বিবরণীর একই বছরের বিভিন্ন উপাদানের মধ্যে যখন আমরা তুলনা করব, তখন সেটাকে বলি কি আমরা? ভার্টিক্যাল বা উলম্ব অ্যানালাইসিস। যেমন আমি এখানে বিক্রয়কে যদি 100% ধরি, তাহলে দেখো বিক্রয় 100% যদি 10,000 হয়, তাহলে এই কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় এই বিক্রয়ের তুলনায় কত পার্সেন্ট? নিশ্চয়ই কত? 50%, কি তাই না? দেখো 10,000 টাকা যদি 100% হয়, তাহলে 5,000 টাকা কি বিক্রয়ের সাপেক্ষে কত? 50%। তাহলে আমাদের গ্রস প্রফিটও কত হবে? 50%। তাহলে দেখো তো, এখানে আমরা কি করছি? এই বিক্রয়ের সাথে এটা তুলনা করছি, এই বিক্রয়ের সাথে আবার এটা তুলনা করছি। ঠিক আছে, আমরা কিন্তু এটা একটা উপাদানের সাথে তুলনা করছি। তার মানে এই তুলনাটা কি আমাদের সবসময় নিচে নেমে যাচ্ছে। এরকম করে নিচে যখন নামবে, তখন সেটাকে আমরা বলে থাকি কি? আমাদের ভার্টিক্যাল অ্যানালাইসিস। মনে রাখবে যে ভার্টিক্যাল অ্যানালাইসিস বা খাড়াখাড়ি বা উলম্ব বিশ্লেষণটাকে আমরা কমন সাইজ অ্যানালাইসিসও বলতে পারি। তাহলে এটার আরেকটা কি নাম? এই ভার্টিক্যাল অ্যানালাইসিসের আরেকটা নাম হচ্ছে, ভার্টিক্যাল বা উলম্বর আরেকটা নাম হচ্ছে কমন সাইজ। ঠিক আছে, কমন সাইজ অ্যানালাইসিস। আর হরিজন্টাল অ্যানালাইসিসের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস। ঠিক আছে, অথবা ডাইনামিক অ্যানালাইসিস, তোমরা যেভাবে বলো না কেন। দেখো, হরিজন্টাল অ্যানালাইসিসের আরেকটা নাম হচ্ছে আনুভূমিক বিশ্লেষণ, কিংবা এটাকে বলা হয় ট্রেন্ড অ্যানালাইসিস, কিংবা এটাকে বলা হয় ডাইনামিক অ্যানালাইসিস। আর ভার্টিক্যাল অ্যানালাইসিসকে আমরা আরো একটা নামে রাখতে পারি, সেটি হলো কমন সাইজ অ্যানালাইসিস। ঠিক আছে, তো আমি একটু রিপিট করি। দেখো, যে আনুভূমিক বিশ্লেষণ মানেই মনে রাখবে যে একটি প্রতিষ্ঠানের কয়েকটি বছরের সাথে যখন বিভিন্ন উপাদানের সাথে তুলনা করা হয়, তখন সেটাকে বলে থাকি আমরা আনুভূমিক বিশ্লেষণ। আর যখন একটি প্রতিষ্ঠানের একই আর্থিক বছরের বা একই আর্থিক বিবরণীর বিভিন্ন উপাদানের মধ্যে যখন আমরা তুলনা করে থাকি বা বিশ্লেষণ করে থাকি, তখন সেটাকে আমরা উলম্ব বিশ্লেষণ বা ভার্টিক্যাল অ্যানালাইসিস বলে থাকি। তো আরেকটা আমাদের অ্যানালাইসিস আসে, সেটি হচ্ছে আমাদের অনুপাত অ্যানালাইসিস বা রেশিও অ্যানালাইসিস, এটাকে অনুপাত বিশ্লেষণ বলে থাকি। তো মনে রাখবে যে এই অনুপাত মানেই মনে রাখবে যে একটি প্রতিষ্ঠানের দুটি আর্থিক চলকের সম্পর্কই হচ্ছে তাদের কি? অনুপাত মানেই দুটি আর্থিক চলকের সম্পর্ক। ঠিক আছে, এবং মনে রাখবে যে দুটি সংখ্যার ভাগফলের তুলনামূলক সংখ্যাত্মক পর্যালোচনাকেই কিন্তু আমরা অনুপাত বিশ্লেষণ বলে থাকি। অ্যাকচুয়ালি দেখো, আমি যদি বলি একটি প্রতিষ্ঠানের দেখো, মনে করো সম্পদ আছে 2 লক্ষ টাকা, এটা হচ্ছে সম্পদ। আর মনে করো একটি প্রতিষ্ঠানের দায় আছে মনে করো 1 লক্ষ টাকা। ঠিক আছে, তো এটার যখন এই দুটি চলক দেখো, আর্থিক চলক, একটা 2 লক্ষ টাকা আর্থিক চলক, 1 লক্ষ টাকা কিন্তু একটা আর্থিক চলক, এই দুটি চলকের
সম্পর্ক যখন একটা ভাগ চিহ্নের মাধ্যমে আমরা করে থাকি, যে এই যে মাঝখানে টান দিয়ে দিলাম, এই ভাগফল আকারে যখন আমি এটাকে পর্যালোচনা করব, এটাকে আমরা অনুপাত বিশ্লেষণ করে থাকি। আর অনুপাত করার সময় সবসময় মনে রাখতে হবে সবচেয়ে ছোট অনুপাতে নিয়ে আসতে হবে, ঠিক আছে? যেমন এখানে আমি যদি সবগুলো 0 0 কেটে দিই, তাহলে উপরে থাকে 2, নিচে থাকে 1, এর থেকে ছোট আর করা যায় না। তাহলে এই প্রতিষ্ঠানের এই চলতি মানে সম্পত্তি এবং দায়ের অনুপাতটা হবে কত? 2:1। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদেরকে অনুপাত বিশ্লেষণটা করতে হবে। তো এই অনুপাতকে আমরা বিভিন্ন ভাবে কিন্তু লিখতে পারি, যেমন 2:1 হতে পারে, আবার এটা মনে করো 20% এরকম করে দিলাম, ঠিক আছে? অর্থাৎ যে এটা পার্সেন্টেজ আকারে হতে পারে, অথবা আমি একটু আগে বলেছি যেটা বার আকারে হতে পারে, অথবা এটা গুণ আকারে হতে পারে, ঠিক আছে? তো অনুপাতকে আমরা বিভিন্ন ভাগে প্রকাশ করতে পারি। একটি হলো একেবারে খাঁটি অনুপাত হিসাবে, যেখানে এই রেশিও চিহ্নটা থাকবে, অথবা একটা হারে, যেমন এখানে এই ধরনের পার্সেন্টেজটা থাকতে পারে। আবার বার বা গুণেও কিন্তু আমরা রেশিওটা প্রকাশ করতে পারি। তো শিক্ষার্থীরা দেখো যে অনুপাত বিশ্লেষণ আসলে আমাদের এই ষষ্ঠ চ্যাপ্টারটা মেইনলি কিন্তু অনুপাত বিশ্লেষণ, অর্থাৎ রেশিও অ্যানালাইসিসের উপরই কিন্তু এটা পুরোটা চ্যাপ্টার, ঠিক আছে? এবং এই রেশিওগুলোই কিন্তু আমাদের আজকে পড়ানোর বিষয়। আজকে আমরা সবগুলো রেশিও জেনে যাব। আগামী ক্লাস থেকে আমরা পূর্ণাঙ্গ অঙ্ক করব এবং বোর্ডে সিকিউ আকারে যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো করব। যদি আমরা সময় পাই তাহলে আজকে আমরা একটা সহজ অঙ্ক করব। তো দেখো এখানে বিভিন্ন প্রকার অনুপাত রয়েছে। অনুপাতকে আমরা মেইনলি দুইটা দৃষ্টিকোণ থেকে মানে ভাগ করতে পারি। একটি হচ্ছে উৎস ভিত্তিক অনুপাত, আর একটা হলো উদ্দেশ্য ভিত্তিক অনুপাত। অর্থাৎ মনে রাখবে, উৎস ভিত্তিক মানেই যে অনুপাতগুলো আমরা বিশ্লেষণ করব, সেই অনুপাতের তথ্যগুলো আমরা কোথা থেকে নিয়ে আসব, কোন উৎস থেকে নিয়ে আসব, আর্থিক বিবরণীর কোন বিবরণী থেকে নিয়ে আসব। এই উৎস ভিত্তিক শ্রেণী বিভাগগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি দেখো আয় বিবরণী বিষয়ক, তার মানে যে সমস্ত অনুপাতের তথ্যগুলো আমরা আয় বিবরণী থেকে পাবো, সেই সমস্ত অনুপাতগুলোকে আমরা আয় বিবরণী বিষয়ক অনুপাত বলে থাকি। যেমন মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, এই সবগুলো কিন্তু আমরা আয় বিবরণী থেকে পেয়ে থাকি, ঠিক আছে? তারপরে দেখো যে সমস্ত অনুপাতের তথ্য আমরা উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিট থেকে পেতে পারি, সেগুলোকে আমরা বলে থাকি কি? উদ্বৃত্তপত্র বিষয়ক অনুপাত। যেমন চলতি অনুপাত বা ত্বরিত অনুপাত, এগুলো কিন্তু এক একটা অনুপাতের নাম রয়েছে। দায় মালিকানা অনুপাত, মূলধন গিয়ারিং অনুপাত, এগুলো আছে। তো এইগুলোর তথ্য কিন্তু আমরা উদ্বৃত্তপত্র থেকে নিতে পারি। আর আরেকটা হচ্ছে মিশ্র বা সম্মিলিত, অর্থাৎ যে অনুপাতগুলোর তথ্য আমরা আয় বিবরণী থেকে আবার উদ্বৃত্তপত্র থেকেও সংগ্রহ করতে পারি, সেই ধরনের অনুপাতগুলোকে আমরা মিশ্র বা সম্মিলিত অনুপাত বলতে পারি। যেমন বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত, এই ধরনের আরো অনেকগুলো অনুপাত রয়েছে। তো শিক্ষার্থীরা মনে রাখবে, এই উৎস ভিত্তিক অনুপাত আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আমি যে অনুপাতটা বিশ্লেষণ করব এটা কি উদ্দেশ্যে করছি, এর উপর বেসিস করে আমরা অনুপাতকে দেখো এখানে 4টি ভাগে ভাগ করেছি। একটা তারল্য তার ভিত্তিতে, আর একটা সচ্ছলতার ভিত্তিতে, আর একটা উপার্জন ক্ষমতার ভিত্তিতে, এবং আর একটা হলো সক্রিয়তা বা দক্ষতা বা কার্যকারিতার ভাবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি একটা অনুপাত বিশ্লেষণ করব, বাট সেই অনুপাতটা আমরা কিসের জন্য বিশ্লেষণ করব, তার উদ্দেশ্যটা কি, এই উদ্দেশ্যটা জানার জন্যই কিন্তু আমরা এই অনুপাতকে 4টি শ্রেণীতে ভাগ করি। এবং আমার আজকের ক্লাসও কিন্তু এই 4টি উদ্দেশ্য ভিত্তিক অনুপাতকে কেন্দ্র করেই, ঠিক আছে? যে তারল্য অনুপাত, সচ্ছলতা অনুপাত, উপার্জন ক্ষমতা অনুপাত এবং সক্রিয়তার অনুপাত, ঠিক আছে? তো চলো আমরা আজকের ক্লাসের আরো নেক্সট পার্টে চলে যাই। প্রথমে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে তারল্য বা স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতার অনুপাত দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে তোমাকে জানতে হবে আসলে তারল্য অনুপাতটা কি। মনে রাখবে যে একটি প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা এবং ভবিষ্যতে প্রয়োজনীয় নগদ অর্থের প্রাপ্যতা যাচাই করার জন্য যে অনুপাতগুলো রয়েছে সেটি হচ্ছে আমাদের কি, সেটি আমাদের তারল্য বা স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতার অনুপাত। আমি আবারও বলছি, এখানে দুটি পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখো। আমি এখানে একটু লিখছি যে তারল্য অনুপাতে সবসময় দুটো জিনিস থাকবে। একটি হচ্ছে স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা, নাম্বার 1 হচ্ছে স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা, দায় পরিশোধ ক্ষমতা, আর 2 নাম্বার হচ্ছে নগদ অর্থের প্রাপ্যতা যাচাই, নগদ অর্থের প্রাপ্যতা যাচাই।
এখানে মনে রাখতে হবে যে আমাদের তারল্য বা স্বল্প মেয়াদী অনুপাতগুলো বা তারল্য অনুপাতগুলো সাধারণত এই দুটা উদ্দেশ্যেই কিন্তু বিশ্লেষণ করা হয়ে থাকে, যে একটা স্বল্প মেয়াদী প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা কেমন, ঠিক আছে, এটা জানার জন্য। আর আরেকটা হচ্ছে যে প্রতিষ্ঠান স্বল্প সময়ের মধ্যে কোন কোন খাত থেকে নগদ টাকা কালেক্ট করতে পারে। এই দুটা জিনিস জানার জন্য কিন্তু আমরা তারল্য বা স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতার অনুপাতগুলো বিশ্লেষণ করে থাকি। তো দেখো এখানে এই যে আমাদের যে তারল্য বা স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতাগুলো আছে, যেমন কি কি একটা চলতি অনুপাত আছে, অ্যাসিড টেস্ট অনুপাত বা ত্বরিত বা তারল্য বা দ্রুত অনুপাত রয়েছে, তারপরে নগদ চলতি দায় আচ্ছাদন অনুপাত রয়েছে, চলতি মূলধন অনুপাত বা এটাকে আরো একটা নামে ডাকা হয়, সেটি হলো যে আমাদের কার্যকরী মূলধন অনুপাত বা নিট চলতি সম্পত্তি অনুপাত, তারপরে দেনাদার আবর্তনও কিন্তু আমাদের একটা তারল্য বা স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা চিহ্নিত করে, তারপরে মজুদ আবর্তন অনুপাত, এছাড়াও আরো অনুপাত রয়েছে। মনে রাখবে শিক্ষার্থীরা, এতগুলো অনুপাত আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু এখানে যে অনুপাতগুলো আমি টিক চিহ্ন দিয়ে রেখেছি, যেমন চলতি অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত, তারপরে চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত এবং দেনাদার এবং মজুদ আবর্তন অনুপাত, এই পাঁচটা অনুপাত কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা আজকের ক্লাসের পরবর্তীতে আমরা কিন্তু এই অনুপাতগুলো নিয়ে একেবারে ডিটেইলসে আলোচনা করব। এখন প্রশ্ন যে স্যার এগুলো পড়াচ্ছেন, এগুলো তাহলে পরীক্ষাতে কিভাবে আসবে? পরীক্ষাতে এমসিকিউ আকারে আসবে যে নিচের কোনটি তারল্য বা স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা অনুপাত। ঠিক আছে, আমি আবারও বলছি যে নিচের কোন অনুপাতটি একটি প্রতিষ্ঠানের তারল্য যাচাই করে এবং স্বল্প মেয়াদে ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করতে পারে। তখন দেখা গেল এখান থেকে তিনটা বা এখান থেকে একটা প্রশ্ন দিল, অর্থাৎ এখান থেকে একটি অপশন দিল চলতি অনুপাত আর তিনটি আলাদা আলাদা অনুপাত দিল। তখন কিন্তু আমাদের এই চলতি অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, চলতি মূলধন অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত বা মজুদ আবর্তনই কিন্তু আমাদের সেই অ্যান্সারটা হবে। ঠিক আছে, পরীক্ষাতে ভর্তি পরীক্ষা এবং এমসিকিউতে এই উদ্দেশ্য ভিত্তিক অনুপাতের শ্রেণী বিভাগ থেকে পরীক্ষাতে নিশ্চিত আসবে। কেননা যে কোন অনুপাত কি প্রকাশ করে, যেমন এখানে এই চলতি, অ্যাসিড টেস্ট, চলতি মূলধন, দেনাদার আবর্তন, মজুদ আবর্তন, এরা কিন্তু সবসময় একটি প্রতিষ্ঠানের তারল্য বা স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করে থাকে। এগুলো কিন্তু স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করার এক একটা উপায় বা টুলস। সো পরীক্ষাতে তোমার কিন্তু এভাবে আসতে পারে যে নিচের কোনটি তারল্য পরিমাপক অনুপাত বা স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা পরিমাপক অনুপাত, এইভাবে কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এজন্য এই অনুপাতগুলোকে নামটা তোমরা কিন্তু একটু স্মরণে রাখবে। ঠিক আছে, এরপরে দেখো খ নাম্বারে আমাদের আছে কার্যকলাপ বা সক্রিয়তা বা এটার আরেকটা নাম হচ্ছে দক্ষতা পরিমাপক অনুপাত। ঠিক আছে, তাহলে এর মধ্যে কি কি আছে দেখো, যে এই কার্যকলাপ বা সক্রিয়তাটা কি এটা আমরা একটু বলি, শোনো। যে তুমি একটা সম্পদ বা বিভিন্ন প্রকারের সম্পদ কত দ্রুত বিক্রয়ে বা নগদে পরিণত করতে পারবে, এটি হচ্ছে আমাদের কি এই কার্যকলাপ বা সক্রিয়তা বা দক্ষতা যাচাই অনুপাত। একটি প্রতিষ্ঠানের সম্পদগুলোকে কত দ্রুত আমরা নগদ টাকায় পরিণত করতে পারবো বা বিক্রয় করতে পারবো, সেটি যাচাই করার জন্য যে অনুপাতগুলো, সেটি হচ্ছে কি আমাদের কার্যকলাপ বা সক্রিয়তার অনুপাত। ঠিক আছে, এবং মনে রাখবে যে এই কার্যকলাপ বা সক্রিয়তা বা দক্ষতা যাচাই অনুপাতকে আমরা সম্পত্তি ব্যবহার অনুপাতও বলে থাকি। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে একটি প্রতিষ্ঠানের সম্পত্তি আমরা কত দ্রুত নগদ টাকায় বা বিক্রয়ে রূপান্তর করতে পারি সেটা যাচাই করার জন্য যেই অনুপাত, সেগুলো হচ্ছে আমাদের কার্যকলাপ বা সক্রিয়তার অনুপাত। এই সক্রিয়তার অনুপাতগুলো হলো প্রাপ্য হিসাব আবর্তন, আর প্রাপ্য হিসাব আবর্তনের সাথে রিলেটেড হচ্ছে গড় আদায় সময়, মজুদ আবর্তন অনুপাত, বিনিয়োজিত মূলধনের আবর্তন। মনে রাখবা সব ধরনের আবর্তনগুলোই কিন্তু আমাদের এই কার্যকলাপ বা সক্রিয়তার অনুপাত। আমি আবারও বলছি, এই অনুপাতগুলো কিন্তু আমরা একটু পরে ডিটেলসে একটা একটা করে আলোচনা করব। জাস্ট তোমরা মনে রাখো যে এই অনুপাতগুলো, এই প্রাপ্য হিসাব আবর্তন, বিনিয়োজিত মূলধনের আবর্তন, মজুদ আবর্তন বা পাওনাদার আবর্তন, এই সব আবর্তনগুলো সাধারণত একটি প্রতিষ্ঠানের কার্যকলাপ বা সক্রিয়তাটা প্রকাশ করে বা যাচাই করে থাকে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো আমাদের আরেকটা আছে গ নাম্বার, সেটি হচ্ছে যে লাভ বা মুনাফা অর্জন বা উপার্জন ক্ষমতা অনুপাত। অর্থাৎ কোন অনুপাতগুলো একটি প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা বা উপার্জন ক্ষমতা নির্দেশ করে। এই অনুপাতগুলোকে আমরা মেইনলি দুটি ভাগে ভাগ করতে পারি। মনে রাখবে যে একটি নির্দিষ্ট সময়কালে প্রতিষ্ঠানের আয় উপার্জন ক্ষমতা অথবা এই আয় উপার্জনই কিন্তু একটি প্রতিষ্ঠানের পরিচালনাগত সফলতা। এই আয় উপার্জন করার জন্য এবং একটি প্রতিষ্ঠানের পরিচালনাগত সফলতা অর্জন করার জন্য বা পরিমাপ করার জন্য যেই
অনুপাতগুলো আমরা বিশ্লেষণ করে থাকি সেই অনুপাতগুলোকে বলা হয় কি আমাদের এই উপার্জন ক্ষমতা অনুপাত। হ্যাঁ, তাহলে আমি এখানে দুইটা জিনিস বলছি, একটি হচ্ছে আয় উপার্জন ক্ষমতা আর আরেকটা হচ্ছে পরিচালনাগত দক্ষতা এবং সফলতা। এটা নির্ধারণ করার জন্য আমরা কিন্তু উপার্জন ক্ষমতা অনুপাতগুলো বিশ্লেষণ করে থাকি। তো দেখো এখানে আমরা দুটো ছক দেখতে পাচ্ছি যে এই যে অনুপাতগুলো রয়েছে এই অনুপাতের সাথে আবার দুইটা ভাগে ভাগ করেছি, একটা বিক্রয় সংক্রান্ত মুনাফার অনুপাত আর একটা বিনিয়োগ সংশ্লিষ্ট মুনাফা অনুপাত। মনে রাখবে যে একটি প্রতিষ্ঠানের আয় বা উপার্জন কিন্তু বিক্রয়ের মাধ্যমে হয় রেগুলার, এছাড়াও প্রতিষ্ঠানের কিন্তু বিনিয়োগ থাকতে পারে, অবশ্যই বিনিয়োগ থাকে, সেই বিনিয়োগের উপরও কিন্তু তারা বিভিন্ন ধরনের কি আয় বা মুনাফা হয়ে থাকে। তাই মনে রাখবে যে এই মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত কিংবা পরিচালনায় অনুপাত অথবা বিক্রয়ের উপর নগদ আয়ের হার, এই সবগুলো কিন্তু ডিপেন্ডস অন বিক্রয়। ঠিক আছে, অর্থাৎ বাম পাশের যে অনুপাতগুলো তুমি দেখতে পাচ্ছ এই সবগুলো কিন্তু বিক্রয়ের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। আর ডান পাশে যে দেখতে পাচ্ছ বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও করপূর্ব আয়ের হার, মোট সম্পত্তির উপর আয়ের হার, তারপরে শেয়ার প্রতি আয়, তারপর পিই রেশিও বা প্রাইস আর্নিং রেশিও, সম্পত্তি আবর্তন, পে আউট অনুপাত বা শেয়ার প্রতি বহির্মূল্য, সবগুলো কিন্তু আমাদের বিনিয়োজিত মূলধন বা বিনিয়োগের উপর আমাদের নির্ধারণ করতে হয়। আমি আবার বলছি যে উপার্জন ক্ষমতা আমরা বিক্রয়ের উপর বেসিস করেও করতে পারি, আবার কি বিনিয়োগের উপর বেসিস করেও করতে পারি। তো এই বাম পাশের অনুপাতগুলো মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, পরিচালনায় অনুপাত, এগুলো আমরা বিক্রয়ের উপর বেসিস করে করি। আর এই পাশের এই যে শেয়ার প্রতি আয়, পি রেশিও, তারপরে সম্পত্তি আবর্তন, পে আউট রেশিও, তারপরে বিনিয়োজিত মূলধনের উপর আয়ের হার, এই সবগুলো কিন্তু আমরা বিনিয়োগের উপর বেসিস করে কিন্তু সম্পাদন বা নির্ণয় করে থাকি। ঠিক আছে, এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি উপার্জন ক্ষমতা অনুপাত, তখন এই কয়টার মধ্যে যেটি একটি থাকবে সেই একটি কিন্তু আমাদের অ্যান্সারটা হবে। ঠিক আছে, সো এগুলো কিন্তু তোমরা একটু ভালোভাবে দৃষ্টি দিয়ে দেখবা। এরপরে দেখো আমাদের ঘ নাম্বারে আছে সচ্ছলতার অনুপাত। তো এই সচ্ছলতা মানে মনে রাখবে যে একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদে ঋণ বা দায় পরিশোধ ক্ষমতা কেমন। আমি আবারও বলছি, তারল্য অনুপাত যেমন স্বল্প মেয়াদে ঋণ পরিশোধ ক্ষমতা নির্ধারণ করে বা যাচাই করে, এই সচ্ছলতা অনুপাত কিন্তু আমাদের একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদে ঋণ বা দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে থাকে। ঠিক আছে, তো এর মধ্যে দেখো এই সচ্ছলতা অনুপাতগুলোর মধ্যে আছে দায় মালিকানা অনুপাত বা ডেট ইকুইটি রেশিও, তারপরে আছে দেখো মালিকানা অনুপাত, তারপরে আছে কি সুদ কাভারেজ রেশিও, মূলধন গিয়ারিং রেশিও, এই সবগুলো কিন্তু আমাদের সচ্ছলতা অনুপাত। মনে রাখতে হবে যে তারল্য অনুপাত স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা নির্ধারণ করে, আর সচ্ছলতা অনুপাত একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতাটা নির্ধারণ করে বা যাচাই করে থাকে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষাতে আসে যে স্বল্প মেয়াদী দায় কারা, মানে কোন অনুপাতটা বিশ্লেষণ করে থাকে, তাহলে স্বল্প মেয়াদী হবে কি আমাদের তারল্য অনুপাত, আর আমাদের দীর্ঘমেয়াদী দায়টা আমাদের যাচাই করে থাকে কে, সচ্ছলতা অনুপাত। ঠিক আছে, তো শিক্ষার্থীরা দেখো আমরা এতক্ষণ আর্থিক বিবরণী বিশ্লেষণের বিভিন্ন ধরনের মানে দুইটা পদ্ধতি, একটি অভ্যন্তরীণ বিশ্লেষণ এবং একটি বাহ্যিক বিশ্লেষণ, তারপরে আমরা দেখেছি যে আর্থিক বিবরণী বিশ্লেষণের যে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বা কৌশল রয়েছে, যেমন হচ্ছে আনুভূমিক বিশ্লেষণ বা হরিজন্টাল অ্যানালাইসিস, তারপরে উলম্ব বা হচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিস, তারপরে হচ্ছে আমরা রেশিও অ্যানালাইসিস দেখেছি। এখন অনুপাত বিশ্লেষণে গিয়ে আমরা দুটা ভাগ করেছি, একটা উৎসগত ভাগ আর একটা উদ্দেশ্যগত। উৎসগত ভাগ অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু উদ্দেশ্য অর্থাৎ তুমি কিসের জন্য অনুপাতটা বিশ্লেষণ করবে এর উপর বেসিস করে আমরা চারটি ভাগে ভাগ করেছিলাম, একটি তারল্য পরিমাপক, একটি সক্রিয়তা পরিমাপক, একটি উপার্জন ক্ষমতা এবং আর একটি সচ্ছলতা অনুপাত। এই অনুপাতগুলোর সাথে আমরা কি হলাম, পরিচিত হলাম যে আসলে কোনটা কোন অনুপাত। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষাতে এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন দেখো আমরা একে একে চলে যাব কি অনুপাতগুলোর মধ্যে ব্যাপক এবং বিস্তারিত আলোচনার জন্য। দেখো মানে আমরা এখানে দেখতে পাচ্ছি স্লাইডে, সেটা হচ্ছে প্রথমে আছে চলতি অনুপাত। ঠিক আছে, তো মনে রাখবে যে চলতি অনুপাত একটি প্রতিষ্ঠানের সবসময় চলতি সম্পত্তি এবং চলতি দায়ের মধ্যে নির্ধারণ করা হয়ে থাকে। আমি আবারও বলছি, একটি প্রতিষ্ঠানের চলতি দায় বা স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা প্রকাশ করে কে, আমাদের চলতি অনুপাত। ঠিক আছে, আর এই চলতি অনুপাত এর সূত্র হচ্ছে, দেখো চলতি অনুপাতের সূত্র হলো উপরে যাবে চলতি সম্পত্তি ভাগ চলতি দায়। ঠিক আছে, অর্থাৎ চলতি সম্পত্তি এবং চলতি দায়ের মধ্যে যে অনুপাতটা, সেটা হচ্ছে আমাদের কি চলতি অনুপাত। মনে রাখবে
যে এটির আদর্শ অনুপাত হচ্ছে 2:1। 2 অনুপাত কত? 1। এর মানে হচ্ছে এই সম্পত্তি থাকবে চলতি সম্পত্তি 2 আর চলতি দায় থাকবে 1। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের 1 টাকা চলতি দায়ের বিপরীতে 2 টাকা যদি আমাদের চলতি সম্পত্তি থাকে তবে সেই প্রতিষ্ঠানের অবস্থাটা ভালো হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তোমাকে অবশ্যই চলতি সম্পত্তি কোনগুলো আর চলতি দায় কোনগুলো এগুলো কিন্তু আমাকে চিনতে হবে। অর্থাৎ আমরা জানি যে এই চলতি অনুপাতের যে তথ্য লাগবে চলতি সম্পত্তি এবং চলতি দায়, এটা আমরা নিশ্চিতভাবে কোথা থেকে পাবো? এটা পাবো আমরা আর্থিক বিবরণী থেকে। আর আর্থিক বিবরণী মানে চলতি সম্পত্তি আর চলতি দায় এটা আমরা পাবো আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র থেকে। এখন উদ্বৃত্তপত্রের কোন কোন আইটেমগুলো চলতি সম্পত্তি আর কোন কোন আইটেমগুলো চলতি দায় এটা আমরা একটু দেখে নিই। দেখো তোমরা এটা জানো, আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। দেখো যে সাধারণত নগদ তহবিল বা হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার বা প্রাপ্য হিসাব বা প্রাপ্য নোট, অথবা অগ্রিম খরচ, প্রাপ্য আয়, সমাপনী মজুদ পণ্য, তারপরে কি আছে স্বল্প মেয়াদী বিনিয়োগ, এই ধরনের সম্পত্তিগুলোই কিন্তু আমাদের একটি প্রতিষ্ঠানের চলতি সম্পদ। এখন চলতি সম্পদ কাকে বলে যদি বলো তাহলে বিষয়টা এরকম যে সম্পদগুলো আমরা 1 বছরের মধ্যে নগদ টাকায় পরিণত করতে হয় বা পরিণত করতে পারি সেই সমস্ত সম্পদগুলোকে আমরা চলতি সম্পদ বলে থাকি। সো এই ধরনের সম্পদগুলো কি কি? চলতি সম্পদ কি কি? একটা নগদ তহবিল, নগদ অপেক্ষা চলতি সম্পদ আর কিছুই নেই, মনে রাখবে এটা। তারপরে ব্যাংকে টাকা, তারপরে দেনাদারের কাছ থেকে পাওনা টাকা, তারপরে অগ্রিম খরচ, প্রাপ্য আয়, সমাপনী মজুদ এবং স্বল্প মেয়াদী যে কোনো ধরনের বিনিয়োগ। সো আমরা আর্থিক বিবরণী থেকে এই বিষয়গুলো থেকে আমরা কি করব? চলতি সম্পদটা নির্ণয় করব। করে কি করব? চলতি দায় আমাকে নির্ধারণ করতে হবে। তাহলে চলতি দায় কোনগুলো? দেখো পাওনাদার, আমরা একটু স্লাইডে খেয়াল করি। দেখো 13 নম্বর স্লাইডে যে পাওনাদার বা প্রদেয় হিসাব, তারপরে দেখো প্রদেয় বিল বা প্রদেয় নোট, অগ্রিম প্রাপ্ত আয়, যে কোনো ধরনের বকেয়া খরচ, আয়কর সঞ্চিতি, কর্মচারীদের কল্যাণ তহবিল, কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, বোনাস তহবিল, এই সবগুলোই কিন্তু একটি প্রতিষ্ঠানের চলতি দায় হিসেবে বিবেচিত হয়। সো তোমাকে কি করতে হবে? উদ্বৃত্তপত্র থেকে চলতি সম্পত্তিগুলোকে এক সাইড করে নিতে হবে আর চলতি দায়গুলোকে আরেক সাইড করে নিয়ে দুটো যোগ করে চলতি সম্পত্তিকে চলতি দায় দিয়ে যদি ভাগ করে দাও তাহলে আমাদের কি হবে? চলতি অনুপাতটা নির্ণয় হয়ে যাবে। আমি আবারও বলছি যে একটি প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ ক্ষমতাটা নির্ধারণ করে কি আমাদের চলতি অনুপাত। অ্যাকচুয়ালি চলতি অনুপাত কিছু নয়, চলতি অনুপাত হলো চলতি সম্পত্তি এবং চলতি দায়ের মধ্যে যে অনুপাতটা হয় সেটাকে আমরা বলি চলতি অনুপাত। ঠিক আছে? এখন কোনগুলো চলতি সম্পত্তি আর কোনগুলো চলতি দায় এটা তোমাকে কিন্তু একটু নির্ধারণ করে নিতে হবে। এরপরে দেখো আমাদের 2 নাম্বার যেটা যে আমরা স্লাইডে দেখি যে ত্বরিত অনুপাত। কোনটা আমাদের ত্বরিত অনুপাত? দেখো যে মনে রাখবে যে একটি প্রতিষ্ঠানের আমি বললাম চলতি দায় পরিশোধ ক্ষমতা চলতি অনুপাত, কিন্তু মনে রাখবে যে তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা এটাকে বলবো আমরা ত্বরিত অনুপাত। ঠিক আছে? মনে রাখবে যে চলতি সম্পদগুলোকে আমরা কত দ্রুত নগদে পরিণত করতে পারি এবং চলতি দায়গুলোকে আমরা কত দ্রুত নগদে পরিশোধ করে দিতে পারি, এর যে অনুপাত সেটা হচ্ছে আমাদের ত্বরিত অনুপাত। আর এই ত্বরিত অনুপাতের আদর্শ অনুপাত হচ্ছে 1:1। আমি এখানে দেখো লিখছি। তাহলে কি আমাদের ত্বরিত অনুপাত? এই ত্বরিত অনুপাতের আরেকটি নাম আছে, আর অনেকগুলো নাম আছে, সেটি হচ্ছে অ্যাসিড টেস্ট বা অগ্নি পরীক্ষা অনুপাত। ঠিক আছে? মানে অথবা আমাদের এই ত্বরিত অনুপাত অথবা তারল্য অনুপাত যেটা বলো না কেন হবে। তো ত্বরিত অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে তড়িৎ সম্পত্তি ভাগ কি আমাদের তড়িৎ দায়। তবে আধুনিক হিসাব বিজ্ঞানে এই তথ্যটা একটু চেঞ্জ হয়ে গেছে। সেটা হচ্ছে যে তড়িৎ সম্পত্তিকে চলতি দায় দ্বারা ভাগ করছে। ঠিক আছে? অর্থাৎ আমরা দেখো খেয়াল করি যে তড়িৎ সম্পত্তিকে তড়িৎ দায় দ্বারা ভাগ করতে হবে, এটা হচ্ছে তড়িৎ অনুপাত। তবে আধুনিক হিসাব বিজ্ঞানীগণ এই তড়িৎ সম্পত্তিকে চলতি দায় দ্বারা ভাগ করলেও কিন্তু তারা সেটাকে তড়িৎ অনুপাত বলছে। তোমরা যে কোনো একটা ধরে নিচে একটু জাস্ট নোট দিয়ে দিবা যে এটা আসলে আধুনিক পদ্ধতিতে করা হয়েছে। তো দেখো এখন তড়িৎ সম্পত্তিকে তড়িৎ দায় দ্বারা ভাগ করলে আমরা কি পাই? তড়িৎ অনুপাত পাই। আমি এটা বেস ধরে কিন্তু অঙ্কটা করবো, এটা বেস ধরে। ঠিক আছে? যে তড়িৎ সম্পত্তিকে তড়িৎ দায় দ্বারা ভাগ করলে আমরা তড়িৎ অনুপাত পেয়ে যাই। এখন বিষয় হচ্ছে যে তড়িৎ সম্পদ আবার কাকে বলে? সবসময় মনে রাখবে যে তড়িৎ সম্পদ হচ্ছে যে কোনো ধরনের সম্পত্তির মূল্য হ্রাস
না ঘটিয়ে স্বল্প সময়ের মধ্যে যেসব সম্পত্তিকে আমরা নগদে রূপান্তর করতে পারি সেই সমস্ত সম্পদকেই, সে সমস্ত চলতি সম্পদকে আমরা বলে থাকি কি তড়িৎ সম্পদ। মনে রাখবে একটি প্রতিষ্ঠানের তড়িৎ সম্পদ নির্ধারণ করতে হলে আমাদেরকে মোট চলতি সম্পদ থেকে, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, মোট চলতি সম্পদ থেকে সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচটা মাইনাস করে দিতে হবে। আর তড়িৎ সম্পদ নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে চলতি সম্পত্তিটির মূল্য কিন্তু হ্রাস ঘটানো যাবে না। এই জন্যই কিন্তু এখানে দেখো সমাপনী মজুত পণ্যটা চলতি সম্পত্তি থেকে মাইনাস করে দেওয়া হয়েছে, আর অগ্রিম খরচটা কিন্তু আমাদের কি করা হয়েছে, মাইনাস করা হয়েছে। কেন মাইনাস করা হয়েছে? দেখো, সমাপনী মজুত পণ্য যেটা তোমার হাতে থাকবে এটা তুমি ইচ্ছা করলেই বিক্রি করতে পারবে না, কেননা আমি আগেই বলেছি যে এটা কম দামে বিক্রি করা যাবে না। ঠিক আছে, সেক্ষেত্রে দেখা গেল যে মজুত পণ্যটা আছে সেটার বাজারে কোনো চাহিদা নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি মজুত পণ্যটা বিক্রি করে নগদ টাকা পাবে না। এই জন্য আমরা কি করব, চলতি সম্পদ থেকে সমাপনী মজুতটা মাইনাস করব, আর অগ্রিম খরচ এই জন্য মাইনাস করব যে অগ্রিম খরচ একটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়। সো ওই সময়টা যদি অতিবাহিত না হয় তাহলে কিন্তু তুমি অগ্রিম খরচ অর্থাৎ ওটা নগদ টাকায় রূপান্তর বা পরিশোধ করা যাবে না। সো ওটার সাথে সময় রিলেটেড আর সমাপনী মজুদের সাথে মূল্য রিলেটেড। এই জন্যই চলতি সম্পদ থেকে আমাদের কি করতে হয়, সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচটা মাইনাস করে আমরা তড়িৎ সম্পদটা নির্ণয় করে থাকি। আর তড়িৎ দায় আমরা কিভাবে নির্ধারণ করে থাকি? দেখো, মোট চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত এবং অগ্রিম আয় সমূহ যদি মাইনাস করে দেই তাহলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের তড়িৎ দায় পেয়ে যায়। সো মনে রাখবে যে তড়িৎ অনুপাত কিছুই না, এটা আসলে তড়িৎ সম্পত্তি এবং তড়িৎ দায়ের মধ্যে যে সম্পর্ক সেটা নির্ধারণ করার জন্য আমরা তড়িৎ অনুপাত ব্যবহার করে থাকি। আর তড়িৎ সম্পত্তি নির্ধারণ করতে গেলে আমাদেরকে চলতি সম্পদ থেকে সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ সমূহ মাইনাস করে দিতে হয়, আর ত্বরিত দায় নির্ধারণ করতে গেলে আমাদেরকে চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত বা অগ্রিম আয় সমূহ মাইনাস করে দিতে হয়, তবেই আমরা তড়িৎ দায়টা পেয়ে যাব। আমরা যখন অঙ্ক করতে যাব তখন তোমরা এই বিষয়গুলো আরো ভালোভাবে দেখতে পাবে। শিক্ষার্থীরা দেখো, এরপরে আমাদের আরো একটি অনুপাত আছে, সেটি হলো কার্যকরী মূলধন অনুপাত। তো কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাত, মনে রাখবে যে এটি চলতি অনুপাতের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ কার্যকরী মূলধন কাকে বলে? মনে রাখবে যে চলতি সম্পত্তি দ্বারা চলতি দায় মেটানোর পরে তোমার কাছে যে পরিমাণ সামর্থ্য বা মূলধন থাকবে বা টাকা থাকবে সেটাকে বলে থাকি আমরা চলতি মূলধন। আমি আবারও বলছি, চলতি সম্পদ দিয়ে চলতি দায় মেটানোর পরে তোমার যে পরিমাণ সামর্থ্য বা টাকা থাকবে সেটাকে বলি আমরা চলতি মূলধন। এজন্য দেখো এখানে বলেছে যে চলতি মূলধন বা কার্যকরী মূলধন নির্ণয় করা যাবে চলতি সম্পদ থেকে চলতি দায়টা মাইনাস করলে। ঠিক আছে, আর এর অনুপাতটা আমরা নির্ধারণ করব। দেখো, কার্যকরী মূলধন অনুপাত বা চলতি মূলধন অনুপাত সমান সমান কার্যকরী মূলধন বা চলতি মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। আর এই কার্যকরী মূলধনটা আমাদের নির্ণয় করে নিতে হবে কি, চলতি সম্পদ থেকে চলতি দায়টা মাইনাস করলে আমরা কি পাবো, কার্যকরী মূলধন পাবো। মনে রাখবে যে এই কার্যকরী মূলধন অনুপাতের আদর্শ অনুপাত হচ্ছে 1:1। 1:1 মানে খেয়াল করো, এই আমাদের তড়িৎ অনুপাতের কিন্তু আদর্শ অনুপাত 1:1, অর্থাৎ 1 টাকা তড়িৎ দায় মেটানোর জন্য আমাদের 1 টাকা যদি সম্পত্তি থাকে এটা প্রতিষ্ঠানের জন্য সবচাইতে ভালো। কেন ভালো? খেয়াল করো যে চাহিদা মাত্র আমরা গ্রাহককে দিতে বাধ্য থাকিব, মানে গ্রাহক এসে আমাদের কাছে চাইবে, সঙ্গে সঙ্গে তার টাকাটা পরিশোধ করব। এটা কিন্তু প্রতিষ্ঠানের একটা যোগ্যতা এবং দক্ষতার পরিচায়ক। ঠিক আছে, যে 1 টাকা চাইবে, সঙ্গে সঙ্গে 1 টাকা আমাদের কাছে থাকতে হবে, এটা হচ্ছে তড়িৎ অনুপাত প্রকাশ করে। ঠিক আছে, আর এই আমাদের চলতি মূলধন অনুপাত, এইটিও কিন্তু আমাদের চলতি মূলধন অনুপাত, এর সূত্রটা কি দেখো, আমি বলেছিলাম যে চলতি মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। এখন বিষয় হচ্ছে এই চলতি মূলধন 1 টাকা, অর্থাৎ এটার আদর্শ অনুপাতও কিন্তু আমাদের কি 1:1, অর্থাৎ আমাদের চলতি দায় যদি 1 টাকা থাকে তাহলে আমাদের চলতি মূলধনও কিন্তু 1 টাকা থাকতে হবে, অর্থাৎ চলতি দায়টা মিটিয়ে আমরা যেন সেটা আবার বিনিয়োগ করতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমাদের আদর্শ অনুপাত। যদি এর থেকে কম বা বেশি হয়, আদর্শ অনুপাতের থেকে যদি কম বা বেশি হয় কোনো অনুপাত, তাহলে সেই অনুপাতটা কিন্তু অতটা ভালো হবে না। মনে রাখবে যে কোনো কারণে এই তড়িৎ অনুপাত যদি বেশি হয়, মনে করো এখানে 3 হয়ে গেছে, তার মানে কি তোমাকে 1 টাকা তড়িৎ দায় মেটানোর জন্য 3 টাকা তড়িৎ সম্পত্তি আছে, এর মানে হচ্ছে তোমার কাছে নগদ টাকা বেশি আছে। এটা আইডিয়াল বা এটা অলস অবস্থায় পড়ে আছে, এটাকে তুমি কোনো বিনিয়োগে লাগাতে পারোনি, এটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাগত অদক্ষতা। ঠিক আছে, তাই মনে রাখবে যে তড়িৎ অনুপাতের আদর্শ অনুপাত 1:1, আর আমাদের এটা হচ্ছে 1:1, আর চলতি মূলধন অনুপাত আমাদের কত, 1:1। এটা হচ্ছে আমাদের চলতি মূলধন অনুপাত। দেখো আমাদের হাতে আরো কিছু আছে, সেটা হলো দেনাদার আবর্তন অনুপাত। মনে রাখবে যে একটি প্রতিষ্ঠানে আমরা দেনাদারকে
অর্থাৎ যাদের কাছ থেকে আমরা টাকা পাবো তাদেরকে কত কার্যকর ভাবে বা কত দক্ষতার সাথে ইউজ করতে পারছি, এটি হচ্ছে আমাদের কি দেনাদার আবর্তন। এবং এই আবর্তন অর্থাৎ দেনাদার আবর্তন মানে দেনাদারের কাছ থেকে কত দিন পর পর আমরা টাকাটা পাচ্ছি। মনে রাখবে, দেনাদারের কাছ থেকে যত দ্রুত আমরা টাকা পাবো, যত বেশিবার টাকা পাবো, ততবার কিন্তু তত আমাদের প্রতিষ্ঠানের জন্য ভালো। আর কিন্তু দেনাদারের কাছ থেকে যদি আমি কমবার টাকা পাই, এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য খারাপ। কেননা তার মানে দেনাদারের কাছ থেকে আমরা বাকিতে বিক্রয় করি কিন্তু টাকাটা আদায় করতে পারি না। তো দেখো এখানে বলেছে যে দেনাদারের আদর্শ অনুপাত হচ্ছে, দেনাদার আবর্তনের আদর্শ অনুপাত হচ্ছে 4 থেকে 6 বার। অর্থাৎ যদি বছরে আমরা 4 থেকে 6 বার দেনাদারের কাছ থেকে টাকা আদায় করতে পারি তাহলে এই প্রতিষ্ঠানের অবস্থা ভালো। এই হার বা এই বার, এই অনুপাতটা যত বেশি হবে, 6, 8, 10, 12, তত প্রতিষ্ঠানের অবস্থা কিন্তু আরো বেশি ভালো হবে। ঠিক আছে, কিন্তু এটা যদি কম হয়, এই 4 এবং 6 এর কম হয়, তার মানে তোমার প্রতিষ্ঠান দেনাদারের কাছ থেকে টাকা আদায় করতে সক্ষম নয়। তো এখানে খেয়াল করে দেখো যে দেনাদার আবর্তন অনুপাত নির্ধারণ করার সূত্রটা হচ্ছে আমাদের নির্ধারে বিক্রয় ভাগ গড় দেনাদার। এখন নির্ধারে বিক্রয়টা কি খেয়াল করে দেখো যে আমাদের মোট বিক্রয় থেকে নগদ বিক্রয়টা মাইনাস করে দিব, তাহলে কি হবে আমাদের নির্ধারে বিক্রয়। সেই আমরা জানি যে দেনাদারটা সৃষ্টিও হয় কিন্তু ধারে বিক্রয় থেকে, সো ধারে বিক্রয়ের সাথে দেনাদার জড়িত। ওকে, সো নির্ধারে বিক্রয় ডিভাইডেড বাই গড় দেনাদার। গড় দেনাদার মানে এটা আমরা আবার নির্ধারণ করব কিভাবে, প্রারম্ভিক দেনাদারের সাথে সমাপনী দেনাদারটা যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের গড় দেনাদারটা বের হয়ে যাবে। ওকে, এরপরে দেখো এই দেনাদার আবর্তনের সাথে ইম্পর্টেন্ট যে অনুপাতটা সেটা হচ্ছে গড় আদায় সময়। ঠিক আছে, দেনাদার আবর্তন বা দেনাদারেরা বছরে 4 থেকে 6 বার টাকা দেয়, কিন্তু কত দিন পর পর টাকা দেয় বা কত মাস পর পর টাকা দেয় বা কত সপ্তাহ পর পর টাকা দেয়, এটা নির্ধারণ করার জন্য কিন্তু আমরা গড় আদায় সময়টা বের করে থাকি। দেখো যদি আমি দিনে বের করি তাহলে কি করব, 365 দিনকে দেনাদার আবর্তনের যে বার বের হবে সেই বার দিয়ে আমরা ভাগ করে দেব, তাহলে আমরা তত দিন পর পর আমাদের দেনাদারের কাছ থেকে টাকা আদায় হয়। অথবা আমি যদি মাসকে 12 মাসকে যদি দেনাদার আবর্তন অনুপাত দিয়ে ভাগ করে দিই, তার মানে কি তত মাস পর পর আমাদের কি হয়, টাকা আদায় হয়। অথবা সপ্তাহ দিলে তত সপ্তাহ পর পর আমাদের দেনাদারের কাছ থেকে টাকাটা আদায় হয়। সো দেনাদার আবর্তনের সাথে কিন্তু গড় আদায় সময়ের একটা ক্লোজ রিলেশনশিপ রয়েছে। এরপরে দেখো শিক্ষার্থীরা যে আমরা পাওনাদার আবর্তনে চলে যাব। একইভাবে দেনাদারের কাছ থেকে যেমন আমি টাকাটা আদায় করি বা পাই, একইভাবে পাওনাদারকে কিন্তু আমার টাকাটা পরিশোধ করতে হয়। মনে রাখবে যে পাওনাদারকে সঠিকভাবে যদি তুমি হ্যান্ডেল করতে পারো বা নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে কিন্তু তোমার কাছে কখনোই তারল্যের ঘাটতি হবে না। যদি তুমি পাওনাদারকে অর্থাৎ যারা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা পাবে তাদের সাথে যদি ভালো একটা রিলেশনশিপ ভালো মানে বজায় রাখতে পারো, তার মানে তুমি পাওনাদারকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। ওদেরকে যদি ঠিক মতো চালিয়ে নিতে পারো, তাহলে প্রতিষ্ঠানের কখনো নগদ টাকার ঘাটতি হবে না। ঠিক আছে, তো সাধারণত মনে রাখবে যে এই পাওনাদার আবর্তনের আদর্শ অনুপাত হচ্ছে 6 থেকে 12 বার। অর্থাৎ আমরা টাকাটা কি 6 থেকে 12 বার এর বেশি বছরে দেব না। যদি এর থেকে বেশি দিই তার মানে বুঝতে হবে যে প্রতিষ্ঠান তারল্য সংকটে পড়তে পারে। আর এটা থেকে যত মনে করো যে পাওনাদার আবর্তনটা যত কম হবে সেটা কিন্তু একটা প্রতিষ্ঠানের তত ভালো। তো দেখো এখানে সূত্রটা হচ্ছে যে নির্ধারে ক্রয় কে আমরা যদি গড় পাওনাদার বা প্রদেয়বিল বা নোট দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে আমরা যেটা পাই সেটাকে বলি পাওনাদার আবর্তন অনুপাত। এখন নির্ধারে বিক্রয় কেমন করে পাবো, মোট বিক্রয় থেকে নগদ বিক্রয়টা মাইনাস করলে আমরা নির্ধারে, কেননা ধারে ক্রয়ের সাথেই কিন্তু আমাদের পাওনাদারটা জড়িত। সো নির্ধারে ক্রয়কে আমরা গড় পাওনাদার দিয়ে ভাগ করে দিলে আমাদের পাওনাদার আবর্তন অনুপাত হয়ে যাবে। আর গড় পাওনাদারের ওই একই সূত্র প্রারম্ভিক পাওনাদারকে এবং সমাপনী পাওনাদারটা এই দুটো যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে গড় পাওনাদার পেয়ে যাব। এখন পাওনাদার এটা আমাদের আবর্তন, তাহলে গড় পরিশোধ সময় এটা যদি বের করতে চাই তাহলে কি করব, দেখো দেনাদার আবর্তনের সাথে যেমন গড় আদায় সময় রিলেটেড, তেমনি পাওনাদার আবর্তনের সাথে কিন্তু আমাদের কি হচ্ছে কি রিলেটেড, গড় পরিশোধ সময়। অর্থাৎ কতদিন পর পর আমরা পরিশোধ করছি। যতদিন পর পর, যত বেশি দিন পর পর আমরা পরিশোধ করতে পারবো তত কিন্তু প্রতিষ্ঠানের জন্য ভালো। ঠিক আছে, তাহলে কি 365 যদি আমি দিনে বের করতে চাই তাহলে 365কে পাওনাদার আবর্তন অনুপাত দিয়ে ভাগ করে দিব, মাসে চাইলে 12 মাসকে ভাগ করব, আর সপ্তাহে চাইলে আমরা 52 সপ্তাহকে ভাগ করে দেব। ঠিক আছে, আর এই গড় পরিশোধ সময়টা 1 থেকে 2 মাস হলে সেটা আমাদের আদর্শ অনুপাত। এ হচ্ছে আমাদের বিষয়। তো পাওনাদার আবর্তন এবং দেনাদার আবর্তন, এই সব ধরনের আবর্তনগুলোই কিন্তু একটি প্রতিষ্ঠানের দক্ষতা বা সক্রিয়তা বা কার্যকারিতা কিন্তু পরিমাপ করে থাকে।
শিক্ষার্থীরা দেখো আমাদের হাতে আরো কিছু অনুপাত রয়েছে, আমরা অ্যাট এ গ্লান্স দেখে যাই। আসলে আমাদের অঙ্ক করবার জন্য সূত্রটা দরকার, সূত্রটা যদি আমি না জানি তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবো না। তো দেখো এখানে মজুদ আবর্তন, এর মানে হচ্ছে যে মজুদ পণ্য আমি কতদিন পর পর বিক্রি করেছি। ঠিক আছে, আমি যত দ্রুত মজুদ পণ্যটা বিক্রি করতে পারবো তত কিন্তু আমার টাকার সংস্থান হবে, অর্থ সংস্থান হবে। সো মজুদ আবর্তন মানে অনুপাতটা নির্ণয়ের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। এটার অনুপাত হচ্ছে 8 বার, অর্থাৎ আমি যদি বছরে 8 বার এই মজুদ আবর্তন করতে পারি তাহলে প্রতিষ্ঠানের অবস্থাটা ভালো। আর এই বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ধারণ করব? দুটা ভাবে করতে পারি, হয় বিক্রয় থেকে লাভটা মাইনাস করে আমি বিক্রিত পণ্যের ব্যয়টা পাবো, অথবা বিক্রয়যোগ্য পণ্য থেকে আমাকে সমাপনী মজুদ পণ্যটা মাইনাস করতে হবে, তাহলে কিন্তু আমি বিক্রিত পণ্যের ব্যয়টা পাবো। আর গড় মজুদ মানে আমরা জানি যে একটি প্রতিষ্ঠানে প্রারম্ভিক মজুদ থাকে এবং সমাপনী মজুদ থাকে, এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের কি হয়? গড় মজুদ হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের মজুদ আবর্তন। এরপরে দেখো সম্পত্তির আবর্তন হার, মোট সম্পত্তির আবর্তন হার। খুবই সিম্পল একটা জিনিস, যদি স্থায়ী সম্পত্তির আবর্তন বলে তাহলে স্থায়ী সম্পত্তি সমূহ দিয়ে ভাগ করতে হবে, আর যদি মোট সম্পত্তি বলে তাহলে মোট সম্পত্তি দিয়ে ভাগ করতে হবে। দেখো এগুলো কিন্তু মিশ্র বা সম্মিলিত অনুপাত। কিভাবে? নিট বিক্রয় এটা পাবো কিন্তু আমি আয় বিবরণী থেকে, আর স্থায়ী সম্পত্তি এটা কিন্তু পাবো আমি উদ্বৃত্তপত্র থেকে। একইভাবে দেখো নিচে মোট সম্পত্তি, এটাও কিন্তু আমি কোথা থেকে পাবো? উদ্বৃত্তপত্র থেকেই পাবো। সো এগুলো হচ্ছে আমাদের মিশ্র বা সম্মিলিত অনুপাত। এরপরে দেখো ইম্পর্টেন্ট দুটো অনুপাত, দায় মোট সম্পত্তি অনুপাত। দায় মানে বোঝা যাচ্ছে যে বহির্দায়। একটি প্রতিষ্ঠানে 2 ধরনের দায় থাকে, একটি হচ্ছে মেইনলি হচ্ছে 2 ধরনের, একটি হলো অভ্যন্তরীণ বা আন্তঃদায়, আর একটা হচ্ছে বহির্দায়। আন্তঃদায়কে আমরা মালিকানা সত্ত্ব বলে থাকি, আর বহির্দায় মানে মনে রাখবে যে বাইরের পক্ষের কাছে দায়। ঠিক আছে, অর্থাৎ সকল প্রকার চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়, এই দুটা যোগ করলে কিন্তু আমাদের বহির্দায় হয়। সো দায় মোট সম্পত্তি মানে ওপরে বহির্দায়, নিচে মোট সম্পত্তি। আর এই মোট সম্পত্তি আমি হচ্ছে কোথা থেকে পাবো? নিশ্চয়ই আমরা উদ্বৃত্তপত্র থেকে মোট সম্পত্তিটা পেয়ে যাবো। এরপরে দেখো দায় মালিকানা অনুপাত আছে। দায় মালিকানা মানে উপরে বহির্দায়, নিচে মালিকানা সত্ত্ব। এখন এই মালিকানা সত্ত্ব আমরা কিভাবে নির্ধারণ করতে পারি? দেখো নিচে আমি সুন্দর করে লিখে দিয়েছি, সাধারণ শেয়ারের সাথে অগ্রাধিকার শেয়ার যোগ করব, শেয়ার অধিহার যোগ করব, জমাকৃত মুনাফা যোগ করব, মূলধন সঞ্চিতি এবং অন্যান্য যে কোনো ধরনের সঞ্চিতি তহবিল যোগ করব, করে এখান থেকে আমরা অলিক বা ভুয়া সম্পত্তি সমূহ বাদ দিয়ে দিব। যেমন কি কি? আমাদের ঋণপত্রের অবহার, শেয়ার অবহার, ঠিক আছে, তারপর হচ্ছে বিলম্বিত খরচ সমূহ, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন অসমন্বয়কৃত ব্যয় সমূহ, এগুলো মাইনাস করে দেব। প্রাথমিক খরচ এগুলো মাইনাস করে দিলে আমরা মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব পেয়ে যাব। এরপরে দেখো আমাদের আরেকটা অনুপাত রয়েছে, সেটি হচ্ছে আরো কিছু অনুপাত রয়েছে, মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, পরিচালন মুনাফা অনুপাত। তো মনে রাখবে যে মোট লাভ অনুপাত মানেই মোট লাভ ভাগ নিট বিক্রয়, অর্থাৎ এই মোট লাভ এবং নিট লাভ এই দুটা অনুপাতই কিন্তু আমরা বিক্রয়ের উপর বেসিস করে নির্ধারণ করি, তাই এরা সবসময় নিচে থাকবে নিট বিক্রয় আর উপরে নিট লাভ বা মোট লাভ। যদি মোট লাভ অনুপাত হয় তাহলে মোট লাভ ভাগ নিট বিক্রয়, নিট লাভ অনুপাত হলে নিট লাভ ভাগ নিট বিক্রয় ইনটু 100। মনে রাখবে এই মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত এগুলো কিন্তু সবগুলো উপার্জন ক্ষমতা অনুপাত। এই অনুপাতগুলোকে আমরা সাধারণত পার্সেন্টেজ আকারে প্রকাশ করে থাকি, তাই দেখো আমি এখানে 100 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, একটি প্রতিষ্ঠানের মোট লাভ অনুপাত যদি 20 থেকে 30% হয় তাহলে সেই প্রতিষ্ঠানের কন্ডিশন ভালো, এবং এর নিট লাভ অনুপাত যদি 5 থেকে 10% হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠানের অবস্থা ভালো, যদি এর থেকে কম হয় তাহলে কিন্তু খারাপ। ঠিক আছে, তারপরে দেখো বিনিয়োজিত মূলধনের উপর আয়ের হার, এটার সূত্রটা হচ্ছে সুদ ও কর পূর্ব নিট লাভ ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন। বিনিয়োজিত মূলধন কিভাবে নির্ধারণ করে একটু পরে আমরা দেখব। দেখো আরো কিছু আমাদের এখানে আছে, দেখো সম্পত্তি হতে উপার্জন হার, উপার্জনের কথা যেখানেই থাকবে সেখানে মনে রাখবে আমাদের নিট আয় আসবে। তাহলে সম্পত্তি হতে উপার্জন মানে কি? নিট আয় ডিভাইডেড বাই মোট সম্পত্তি। আর মালিকানা হতে উপার্জন হারটা কি হবে? নিট আয় ভাগ মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কিভাবে নির্ধারণ করতে হয় সেটা কিন্তু একটু আগে আমি দেখিয়ে দিয়েছি। তারপরে দেখো মূলধন গিয়ারিং অনুপাত, এটা হচ্ছে খেয়াল করে দেখো যে স্থির খরচযুক্ত তহবিল এবং সাধারণ শেয়ার মূলধন, এই দুটার অনুপাতটা হচ্ছে আমাদের মূলধন গিয়ারিং। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের সাধারণ মূলধনের অনুপাতে স্থির খরচযুক্ত তহবিল কত ইফিশিয়েন্টলি ম্যানেজ করা হয়েছে, এটা হচ্ছে আমাদের মূলধন গিয়ারিং অনুপাত। সো এখানে দেখো স্থির খরচযুক্ত তহবিল কি কি, অর্থাৎ যে খরচগুলো একটি প্রতিষ্ঠানকে অবশ্যই বিয়ার করতে হয়, যেমন ঋণপত্র, দীর্ঘমেয়াদী ঋণ এবং কি অগ্রাধিকার শেয়ার, এর খরচগুলো, এদের সুদ এটসেট্রা এটসেট্রা সবগুলো কিন্তু অবশ্যই একটি প্রতিষ্ঠানকে সবসময় মেট আপ করতে হয়। তারপরে দেখো ইম্পর্টেন্ট দুটি, সেটি হচ্ছে যে শেয়ার প্রতি আয়। মনে রাখবে নিট আয়কে যদি শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করে দিই তাহলে শেয়ার প্রতি আয় হয়, আর পিই বা প্রাইস আর্নিং রেশিও হচ্ছে শেয়ারের বাজার মূল্যকে শেয়ার প্রতি মূল্য দ্বারা ভাগ করলে হবে কি আমাদের
পিই অনুপাত। ঠিক আছে, এই অনুপাতগুলোর কিন্তু তোমরা একটু সূত্রটা ভালো করে খেয়াল রাখবা। দেখো আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা এখানে 3টা ভাগে ভাগ করেছি। অস্পর্শনীয় সম্পত্তি কোনগুলো তোমরা জানো, আমি একটু খেয়াল করে দিচ্ছি যে সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, লাইসেন্স, যেগুলো ধরাছোঁয়া করা যায় না, কেবল অনুভব করা যায়, সেই ধরনের সম্পত্তি, বাট এদের কিন্তু একটা মূল্য রয়েছে, এই ধরনের সম্পত্তিগুলোকে আমরা অস্পর্শনীয় সম্পত্তি বলে থাকি। আর কাল্পনিক বা ভুয়া সম্পত্তি কোনগুলো? শেয়ার অবহার, শেয়ার দালালের দস্তুরি, প্রাথমিক খরচাবলী, বিলম্বিত খরচ, লাভ লোকসান হিসাবে ডেবিট জের, এগুলো কিন্তু আমাদের সবসময় কাল্পনিক বা ভুয়া সম্পত্তি। আর দীর্ঘমেয়াদী দায় কোনগুলো? মনে রাখবা যে ঋণপত্র, বন্ড বা ডিবেঞ্চার, এটা মধ্য এবং দীর্ঘমেয়াদী যে কোনো ধরনের ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, এবং মনে রাখবে যে কোনো ধরনের পার্সেন্টেজ যুক্ত ঋণ, যেমন 10% ঋণ, 15% ঋণ, অর্থাৎ কোন ঋণের পাশে যদি পার্সেন্টেজ থাকে সঙ্গে সঙ্গে মনে রাখবে যে সেই ঋণটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী ঋণ। এগুলো কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। এখন শিক্ষার্থীরা দেখো মালিকানা সত্ত্ব কিভাবে নির্ধারণ করবো, এটা আমরা একটু আগে বলেছি, এখানেও ছক আকারে করে দেওয়া আছে। এরপরে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধনটা আমরা কিভাবে নির্ধারণ করবো, একটু খেয়াল করো। দেখো বিনিয়োজিত মানে মূলধনটা আমরা দুই দিক থেকে নির্ধারণ করতে পারি। আমি সম্পত্তির দিক থেকেও নির্ধারণ করতে পারি, আবার মূলধনের দিক থেকেও নির্ধারণ করতে পারি। আমরা জানি যে উদ্বৃত্তপত্রের দুইটা দিক আছে, এক পাশে থাকে দায় এবং মূলধন, এবং আরেক পাশে থাকে সম্পত্তি। সব এই বিনিয়োজিত মূলধন কিন্তু আমরা দুই দিক থেকে ক্যালকুলেট করতে পারি। দেখো খেয়াল করো, প্রথমে দেখো আমি দিয়েছি সম্পত্তির দিক থেকে কিভাবে মূলধনটা ক্যালকুলেট করতে পারবো। দেখো মোট সম্পত্তি থেকে যদি আমি অস্পর্শনীয় সম্পত্তি কি কি, যেমন সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক এটসেট্রা, এটা যদি মাইনাস করে দেই, এবং ভুয়া সম্পত্তি বা কাল্পনিক সম্পত্তি যেমন শেয়ার অবহার, শেয়ার দালালের দস্তুরি বা কমিশন, প্রাথমিক খরচ, বিলম্বিত খরচ, এটা যদি আমি মাইনাস করে দিই, মাইনাস করে দেওয়ার পরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ যদি আমরা মাইনাস করে দেই, তারপরে কি চলতি দায়টাও যদি আমি মাইনাস করে দেই, তাহলে কিন্তু আমরা বিনিয়োজিত মূলধন বের করতে পারবো। এটা হচ্ছে সম্পত্তির সাইড থেকে। তাহলে কি মোট সম্পত্তি থেকে আমরা অস্পর্শনীয় সম্পত্তি, ভুয়া সম্পত্তি এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং পাশাপাশি চলতি দায়টা মাইনাস করব, তাহলে হবে কি আমাদের বিনিয়োজিত মূলধন। একইভাবে যদি আমি মূলধন সাইড থেকে করি তাহলে কি হবে? দেখো সাধারণ শেয়ার মূলধনের সাথে অগ্রাধিকার শেয়ার মূলধন যোগ করব, যে কোনো ধরনের মুক্ত সঞ্চিতি বা অবন্টিত মুনাফা বা সংরক্ষিত আয়, এই সবগুলো যোগ করব, দীর্ঘমেয়াদী দায়টাও আমরা কি করব? যোগ করব। করে এখান থেকে আমরা মাইনাস করে দিব কি? ভুয়া, কাল্পনিক এবং অস্পর্শনীয় এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের যে সম্পত্তিগুলো আছে সেটা এখান থেকে মাইনাস করে দিলেই আমাদের কি হয়ে যাবে? বিনিয়োজিত মূলধনটা আমরা পেয়ে যাব। এগুলো কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, আমাদের কাজে লাগবে। তো শিক্ষার্থীরা আমরা একটা অঙ্ক রেখেছিলাম, অঙ্কটা যদিও করবো না, তোমরা যদি একটু বাড়িতে পারো অবশ্যই বাসার চেষ্টা করো। আমাদের আজকে সময়টা শেষ হয়ে গেছে। তো আজকের ক্লাসে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা আগামী 22 তারিখে ক্লাস আছে, সেই ক্লাসটা উপভোগ করবে। সাথে থাকলে আমরা অবশ্যই অঙ্ক সমাধান করব এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক করব, এবং সিদ্ধান্ত গ্রহণ উপযোগী অঙ্কগুলো আমরা সমাধান করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, আমার জন্য দোয়া করো তোমরা সবাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ।